আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো শীতকাল প্রায় চলেই যাচ্ছে। শেষমেশ ভাবলাম আরো একবার চুঙ্গা পিঠা করে নেই। তো এইবার এই বছর একদিন মানে পিঠা করা হয়েছিল, তারপরে আর করা হয় নাই। তো আজকে দেখুন আমি এখানে চাল ভিজাচ্ছি। তো সন্ধ্যার পর থেকেই প্রায় ৭টার দিকে আরকি কাজ শুরু করছি। চালগুলো পানিতে একটু সময় ভিজিয়ে রাখছি। চালের ময়লাগুলো বের হওয়ার পরে পানি থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে রেডি করব। আর এখানে দেখুন বাঁশ আনা হয়েছে। বাঁশ আনা হয়েছে বলতে ওগুলো রাহিলার মা আমাদেরকে দিয়েছিলেন। উম ওদের বাড়ির আরকি রাহিলার বাড়িতে যেহেতু বাঁশ আছে, আর এটা হচ্ছে ডলু বাঁশ যেটা চুঙ্গা পিঠা করার জন্য আরকি ওই বাঁশের প্রয়োজন হয়। তো আমরা বাজার থেকে এরকম এক টুকরো বাঁশ ৪-৫ টাকা করে কিনে আনি। ওদের বাড়িতে যেহেতু বাঁশ ছিল, তো ওর মা অনেকগুলো বাঁশ কেটে দিয়েছেন। আমাদের তো সবটুকু লাগবে না, যতটুকু লাগবে সেগুলোতে চাল ভরে দেখুন চুঙ্গা পিঠাগুলো আরকি পুড়ার জন্য চলে আসছি। তো প্রথমে কিছুটা চুঙ্গা চাইছিলাম টিনের উপর দিয়ে পুড়তে, তারপরে টিনটা ক্যান্সেল করে টিন ছাড়াই পুরার চেষ্টা করতেছি। টিনে চুঙ্গা পুরা ভালো হয়, কিন্তু কখনো আমরা পুড়ি নাই এর আগে। আর হয়তো ভেতরের দিকটা কাঁচা থাকবে সেই বয়ে করি নাই, সময়ও একটু বেশি লাগে। তো যাই হোক এখানে দেখুন টিন ছাড়া ধানের খড় দিয়েই চুঙ্গা পিঠাগুলো পুড়ে নিচ্ছি। তো খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো হয়তো সাবস্ক্রাইব করেন নাই, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। তো যাই হোক সবাই মিলে রাতের বেলা চুঙ্গা গুলো আর কি ২-৩ ধাপে পুড়ে নিয়ে এসেছিলাম। এদিকে আমাদের অফিস রুমে এখানে দেখুন কিছু সাজগোজ করা হচ্ছে। তো এটা হচ্ছে আমার ভাগ্নে হানিফ। হানিফকে তো আপনারা অনেকেই চিনেন। আমাদের বাসায় আগেও থাকতো, আমাদের এখানে থেকেই পড়াশোনা করতো। তো হানিফ আজকে আরিয়ানের বার্থডের আয়োজন করতেছে। তো আরিয়ান, আমার ছেলেটা আসলে ওর জন্মদিনের তারিখটা মনে হয় সারা বছর মুখস্থ রেখে দেয়। কোন দিন ওই তারিখটা আসবে। তো সেই তারিখটা মানে প্রায় ১ মাস আগ থেকে গোনা শুরু করে দেয়। বাচ্চাদের মেইন ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে কেক কাটা আর সেই সাথে কিছু গিফট পাবে। সেটাই হচ্ছে ওর মানে মেইন যে মোটিভটা। তো এখানে দেখুন দেয়ালের মধ্যে কিছু মহাপুরুষদের ছবি লাগানো আছে। যেহেতু ওটা স্কুলের অফিস রুমেই করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় জুবিন গার্গেরও ছবি আছে। তো যাই হোক এটা তো স্কুলের দেয়াল। এখানে মহাত্মা গান্ধী থেকে শুরু করে দেখুন কাজী নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে সবারই ছবি আছে। তো যাই হোক শেষমেশ কেক নিয়ে আসা হয়েছে। হানিফ কেকটা আনছে। মানে আমি এইবার আরিয়ানের বার্থডেটা করতে চাইছিলাম না। ওকে বুঝিয়েছিলাম যে তুমি বড় হয়ে গেছো আর ওগুলো এখন প্রয়োজন নেই। জন্মদিনে কিছু ভালো কাজ করতে হয়। তো যাই হোক ও বলছে যে আমি ভালো কাজ করব। মানে আমি ওকে অন্যরকম উৎসাহ দিচ্ছিলাম যে জন্মদিনে যতটুকু সম্ভব কয়েকজন গরিব মানুষকে খাইয়ে দিও, এটাই ভালো। তো ও বলছে যে মানে খাইয়ে দিব, তারপরে আমার কেক লাগবে। তো যাই হোক বাচ্চাদের আনন্দ বলে কথা। দেখুন ওর চাচাতো ভাই খালাতো বোনদেরকে নিয়ে আর কি এই ঘরোয়া ভাবে একেবারে ছোটখাটো, এটা কোনো জন্মদিনের পার্টি না, জাস্ট ওকে খুশি করার জন্য আর কি কিছু একটা করা। তো আমি করতে চাইছিলাম না, তারপরেও আমি ভাবছিলাম যে করব না, কারণ ওই টাইমে মা অসুস্থ ছিলেন। ওই যে আমার মাকে হসপিটাল থেকে নিয়ে আসার পরেই এই পার্টিটা করা হয়েছিল। তো আমি ভিডিওগুলো করে রাখছিলাম কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই, ভাবলাম আজকে শেয়ার করে নেই। তো যেহেতু মাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে সবে সবে, বাড়িতে একটু খারাপ সিচুয়েশন, তার মধ্যে জন্মদিনের আয়োজনটা মানে আমার একেবারে ইচ্ছা ছিল না। আমি ওকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে চাইছিলাম আহ বন্ধ করে দিতে, কিন্তু শেষমেশ মানে হানিফ ওর মতন করে ও এই আয়োজনটা করছে। তো ওরা আসলে সবাই আরিয়ানকে খুব ভালোবাসে। আর হানিফ তো আমাদের বাসায় অনেকদিন ছিল, ছোটবেলা থেকে আরিয়ানকে দেখছে, কুলে পিঠে নিয়ে কাঁধে করে নিয়ে ঘুরতো। তো হানিফের আরিয়ানের প্রতি একটু বেশি মায়া। তো যাই হোক আমার ছেলেটা আজকে অনেক খুশি। যেখানে কেক কাটাটা মেইন ফ্যাক্টর না, ওই যে বাচ্চাদের খুশিটাই আসলে মেইন। তো যাই হোক ওর
কেক কাটার পর্ব শেষ, এখন মানে ও অপেক্ষায় আছে ওর গিফট, মানে এত খেলনা আমি ওকে কিনে দেই আমার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে গিয়ে ওকে অনেক গিফট আমি দেই, অনেক কিছু কিনে দেই, তারপরে ওর কেন যে খেলনা মানে গিফট পাওয়ার প্রতি এত ইন্টারেস্ট আল্লাহ জানেন। 1 মাস আগে থেকে ওর খালাদেরকে ফোন করে বলবে যে খালা ওই দিন আমার বার্থডে, তুমি কি গিফট দিবে আগে বলে দাও। মানে এইরকম আমি মাঝে মধ্যে বকাবকি করি যে মানুষের কাছ থেকে এরকম ফোন করে গিফট চাইতে হয় না। তো যাই হোক বাইরের কাউকে বলে না, ওর যেখানে অধিকার আছে বা ওর খালা মামি ওদেরকেই বলে। তো যাই হোক এখন কেক কাটা হয়ে গেছে, আমি বাচ্চাদেরকে একটু একটু করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে লোকজনও বেশি ছিল না, শুধু আমার যা তার বাচ্চা কাচ্চা আর আমার বোন, মানে ওই যে হাসিনের মা আসছিলেন, আর আমরা আর হানিফ। তো আমরা ওইটুকুই আর কি সদস্য ছিলাম। তো এখানে কেকের কালার আর হচ্ছে টেবিলের উপর যে কাপড়টা দেওয়া ওটার কালার প্রায় সেম হয়ে গেছে। তো যাই হোক অনেকদিন পরে আজকে আমি ভিডিওটা শেয়ার করতেছি। তো শেষমেশ গিফট দেওয়ার পর্ব শুরু, আপনারা দেখতে থাকুন, আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দিচ্ছি যাতে আপনারা একটু এনজয় করতে পারেন। ওই ধরো আজিজ ভাই ঘড়ি কোনকে দিলাম, ওই ওই আব্দুল ভাই আবে আবে আব্দুল ভাই স্মার্ট দিব দিলেন সিবা দামাই গেলে কেউ যাবে কেউ अरे मामीर गिफ्ट का नो स्पेशल गिफ्ट আমার গিফট না হানিফর দুইটা হারিফর থ্যাংক ইউ। তো আমার গালে উইলে হ্যাপি বার্থডে টু ইউ হইয়া আরে জন্মদিন আমি একটু দিয়ে আমরা তো পাইনি কইলা না হ্যাপি বার্থডে দাও দাও ওকে ক্যামেরা লাগে যাইতে না যাও। তো যাই হোক ওর গিফটের পর্ব শেষ, সেখানে সামান্য কিছু মিষ্টি আনিয়েছিলাম আমি, হানিফ যেহেতু কেক টেক নিয়ে আসছে আমি একটু মিষ্টি আনিয়েছিলাম। তো মিষ্টিগুলো এখন বাচ্চাদেরকে দিব, এর বেশি কোনো কিছু আয়োজন করা হয়নি, জাস্ট একটা কেক আনা হয়েছে আর সাথে আর কি কয়েক পিস মিষ্টি আনা হয়েছিল। তো আপনারা দেখতে পেয়েছেন এখানে বাইরের কোনো মানুষজন নেই, সারা জীবনে যেহেতু একটা মাত্র ছেলে পেয়েছি, ঘুরে ফিরে ওই ওর খুশি আমাদের খুশি। তো যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী ওকে ভালো রাখার চেষ্টা করি, খুশি রাখার চেষ্টা করি, ওটাই আর কি। না আমি ওই নির্মাতা দিতাম হ্যাঁ পাইতে দিন শুনে ওটা পুরো লাল দিও না তা হে বুড়া তো যাই হোক ওইটুকুই ছিল। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে থেকে আর কি আয়োজন করা হচ্ছিল, মাগরিবের একটু আগেই শেষ হয়ে গেছে, সরি মাগরিবের পরে কেকটা কাটা হয়েছে আর মাগরিবের আগেই আয়োজন করা হয়েছিল। তো যাই হোক এই যে এখানে কিছু টুকটাক গিফট আছে যেগুলো আমি আগামী ভিডিওতে শেয়ার করব, আজকে আর শেয়ার করি নাই। তো এখানে দেখুন গিফট খুলে অলরেডি খেলাধুলা শুরু হয়ে গেছে। তারপরে আমি চলে আসছি দেখুন মিজোরামের কিছু ভিডিও নিয়ে। তো আমার মন মানসিকতা খুব খারাপ, আজকে আমি যেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সবকটা ভিডিও আমার আগে থেকে শুট করা ছিল। আজকে আমি ভিডিও করার উদ্দেশ্যে ক্যামেরাটা একবারের জন্য অন করি নাই, কারণ গতকালকের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমার মানসিকতা খুব বেশি খারাপ। গতকালকে রাতে মানে এমন অবস্থা হচ্ছিল যে মনে হচ্ছিল আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, রাগে কি একটা যে মাথার মধ্যে করছিল, রাগে দুঃখে কান্না করতে ইচ্ছে করছিল, মাথায় কটকট করে একটা শব্দ করছিল, মানে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো আমার মানসিকতা খুব বেশি খারাপ, তাই আজকে সারা দিনটা ওইভাবেই গেছে, আমি কোনো ভিডিও করি নাই যেহেতু আমার খুব আদরের ছাগলের বাচ্চাটা চুরি হয়ে গেছে। তো যাই হোক এখানে দেখুন মিজোরাম থেকে ফেরার দিন,
মিজোরামের কিছু ভিডিও আমি আগে শেয়ার করছিলাম। মিজোরাম থেকে ফেরার দিনের কিছু ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফেরার পথে দেখুন রাস্তায় এখানে ওরা তরতাজা কাঁচা মরিচ মানে নানান ধরনের আরকি সবজি-টবজি বিক্রি করে। তো আসার সময় বাড়িতে কিছু টুকটাক চকলেট, খাবার-দাবার আনছিলাম। যেগুলো আমি ওখানে রাস্তার একটা দোকান থেকে কিনছিলাম। নানান জাতের মানে যে চকলেটগুলো আমাদের ওইদিকে পাওয়া যায় না, একটু ইউনিক ধরনের চকলেট ওগুলোই আমি নিচ্ছিলাম। আর আমাদের ড্রাইভার মানে হাতে আর কিছু সবজি-টবজি কিনছিলেন। তো যাই হোক আমি কোনো সবজি আনি নাই। আ শুধু এখান থেকে কিছু চকলেট নিচ্ছিলাম। তো যাই হোক আমি মিজোরামে একদিন রাতের বেলা আরকি ঘুরে মিজোরামের আ ওইদিন আসার দিনই ঘুরে মিজোরামের ভিউ দেখছিলাম। আর তার আগের দিনের রাতের বেলা কিছু ভিডিও করেছিলাম। সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। জাস্ট আমি একটু সময় আপনাদের সাথে গল্প করব। যার জন্য আমি ভাবলাম যে সেই সাথে আপনারা মিজোরামের সুন্দর ভিউ গুলো বিশেষ করে রাতের ভিউ গুলো আপনারা উপভোগ করেন আর সেই ফাঁকে আমার গল্পটাও আপনাদের সাথে হয়ে যাবে। তো আমরা যখন মিজোরামে গিয়েছিলাম তখন ছিল ক্রিসমাস আর মিজোরামে যেহেতু মিজু ধর্মা সম্প্রদায়ের মানুষ যারা তারা হচ্ছে ক্রিসমাস পালন করে। তো ক্রিসমাসের কারণে পুরো মিজোরাম শহরটাকে ওরা এত সুন্দর করে সাজিয়েছিল যার কিছুটা অংশ আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো ওই যে দেখুন রাতের ভিউটা উপর থেকে মিজোরাম শহরটা যেহেতু একটু পাহাড়ি শহর সম্পূর্ণ অনেক উঁচু একটা পাহাড়ের উপরে তো পাহাড়ের উপর দিয়ে রাস্তাগুলো গেছে দেখুন। তো আমি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য রাতের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য বাট তারপরে আর মিজোরামের ভিডিও শেয়ার করা হয় নাই কারণ একটানা আমি কয়েকদিন মিজোরামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আপনারাও ডিস্টার্ব ফিল করছেন ভিডিওগুলো আর অতটাও ভিডিওগুলোতে আমি রেসপন্স পাইনি। তো যাই হোক ওটা ছিল মিজোরামে আর কি মিজোরাম থেকে আসার আগের দিনের কিছু ভিডিও ফুটেজ। তো রাতের বেলা একটু বেরিয়েছিলাম আর কি শহরটা একটু দেখার জন্য আর রাতের টাইমটা যেহেতু এক্সট্রা থাকে বাইরে কোথাও যাওয়া যায় না। তো মিজোরামের এই কলাগুলো কিন্তু অনেক মজা। তো আরিয়ানের বাবা এখান থেকে কলা কিনছিলেন আর আমরা গাড়িতে মানে কিছুক্ষণ গাড়ি চালিয়ে তারপরে গাড়িতে বসে একটু খাওয়া দাওয়া করি তারপরে আবারও হচ্ছে রওনা দেই এরকম করে আর কি। রাতের সময়টা একটু এক্সট্রা পেয়েছিলাম ওই সময় একটু ঘোরাঘুরি করেছিলাম। তো যাই হোক এখন আমি আর ওই প্রসঙ্গটা ছেড়ে দিলাম আপনারা দেখতে থাকুন। তো গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো আপনাদেরকে বিষয়টা ভাবে গুছিয়ে বলতে পারি নাই বা অনেকে ওই জায়গাগুলো মিস করছেন। তো আমার ছাগলের বাচ্চাটা চুরি হয়েছে। এর কিছুদিন আগে আমার ৯ থেকে ১০,০০০ টাকার একটা ছাগলের বাচ্চা চুরি হয়ে গেল যেটা খসি ছিল। আ তো কেউ মানে আমার আশেপাশের কেউ একজন আমি আন্দাজ করতে পারতেছি কে বা কারা হতে পারে। তো অবশ্যই তারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন। তো কে বা কারা আমার পেছনে হাত ধুয়ে একেবারে পড়ে গেছে মানে আমার ক্ষতি করার জন্য। তো মনে হচ্ছে না আমি আর এখানে ছাগল বা মুরগি কিছু পালতে পারবো। কারণ মানে যে হারে ওরা আমার পেছনে লাগছে একটা করে ২ টা ছাগল নিয়ে গেল আর বাকি মাত্র একটা ছাগল রয়েছে। যেই ছাগলটা আমি আজ কালকের ভেতর বাইরে কোথাও মানে ওই যে দিয়ে দিব। বিক্রি করব না কারণ ছাগলটা আমার অনেক আদরের ওটা আমি চাইলেও বিক্রি করতে পারবো না। তবে যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বাগি বলি মানে জানি না অন্য জায়গায় কি বলে। তো কাউকে দিয়ে দিব ছাগলের যদি বাচ্চা-টাচ্চা দেয় তারপরে অর্ধেকটা আমি পাবো অর্ধেকটা ওরা পাবে আর ছাগলটা আমার থাকবে। তো ওই হিসাবেই আরকি আমি কাউকে দিয়ে দিব। আর যেখানে দিব সেখানে এমন কোথাও দিব যেখানে মানে আমরা যেভাবে ছাগলটাকে আদর যত্ন করছি তো ওরাও যেন ওইভাবেই করে। ঠিক ওই যে ঐরকম জায়গায় আমি দিব। তো যাই হোক ছাগলের বাচ্চাটা চুরি হওয়ার কারণে আমার এত বেশি খারাপ লাগতেছে আমি সারাদিন একটা বারের জন্য একটা ভিডিও ফুটেজ করি নাই। পুরনো ভিডিওগুলোই দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। কারণ বাড়িতে ওই যে পোষ্য যারা পালন করেন সেটা বিড়াল হোক, ছাগল হোক, গরু হোক বা মুরগি যেটাই হোক। তো মুরগির সাথে আসলে ওরকম আদর হয় না কারণ মুরগিরা যেহেতু বাইরে থাকে। বাট এই ছাগল জিনিসটা এমন একটা জিনিস, এমন একটা পশু যেটাকে আদর করতে বাধ্য।
কারণ ওরা খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যায় আর ওরা খুব আদর পাগল। তো আমার যে ছাগলের বাচ্চাটা বর্তমানে হারিয়ে গেছে, যেটা কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল, ওটার কথা এখনো মনে হলে আমার কান্না চলে আসে। আর বর্তমানে আরেকটা, মানে একটার পর একটা ধাক্কা আমি কিভাবে সামলে নিচ্ছি আল্লাহই জানেন। কারণ আপনারা হয়তো ভাববেন সামান্য একটা ছাগলের বাচ্চা হয়তো 2-3 হাজার টাকা বিক্রি হবে, এটা হারিয়ে গেছে, এটার জন্য এত বিলাপ কিসের। তো আসলে এই ফিলিংসটা তারাই বুঝতে পারবেন যারা আমার মতন করে বাড়িতে একেবারে বাচ্চাদের মতন করে পশু পাখি পালন করেন। তো তারাই একমাত্র আমার ফিলিংসটা বুঝতে পারবেন। টাকা বড় কথা না, আমার যদি 10,000 টাকা হারিয়ে যেত তারপরে অতটা কষ্ট হয়তো লাগতো না, কিন্তু এক একটা পোষ্য, মানে সেটা বিড়াল হোক বা ছাগল হোক বা আমার বাড়িতে একটা, মানে যাই আছে, কুকুর বলো বিড়াল বলো, যেটাকেই পালন করো না কেন, ওরা কিন্তু আস্তে আস্তে ঠিক নিজের বাচ্চাদের মতন হয়ে যায়। আর যখন ওই জিনিসগুলো হারিয়ে যায় চোখের সামনে, তখন এই শখটা আসলে মেনে নেওয়া যায় না। মনে হয় যে পরিবারের কোনো একজন সদস্য মারা গেছে বা হারিয়ে গেছে, এরকমটা মনে হয়। তো যাই হোক, করার কিছু নেই। মানুষকে আর কতটুকু ক্ষতি করবে। আমি যতটুকু দেখছি, যতবার আমি পরীক্ষা করে দেখছি, আমার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে বা অন্যায়ভাবে কেউ ক্ষতি করে আমার, তাহলে আমার উল্টো দিকে আরো ভালো হয়। তো কারো কপাল কেউ নিতে পারবে না, যতই যাই করুক। আল্লাহ একজন তো আছেন, অবশ্যই দেখতেছেন। তারপরেও আসলে কষ্ট লাগে, মনকে বুঝ দেওয়া যায় না, এটাই সমস্যা। তো যাই হোক, গতকালকের ভিডিওতে আপনারা জুবাইরের এক্সামের কথা বলছিলেন। তো সেই সাথে আমি ওর সুখবরটা আপনাদের সাথে শেয়ার করে নেই। ওর চ্যানেলের মনিটাইজেশন চলে গিয়েছিল আইডেন্টিটি ভেরিফিকেশনে, যেহেতু ওর আধার কার্ড প্যান কার্ড ওইসব ছিল না। আধার কার্ড ছিল, প্যান কার্ড ছিল না। তো মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছিল। তারপরে ও প্যান কার্ড অ্যাপ্লাই করলো। তারপরে হচ্ছে গতকালকে মনে হয় ও ওর চ্যানেলের মনিটাইজেশনটা আবার ফিরে পেয়েছে। তো যাই হোক, এটার জন্য আমিও অনেকটা টেনশনে ছিলাম যে অনেক কষ্ট করে ওর চ্যানেলটা এই পর্যন্ত আসছে। আমিও অনেকটা চেষ্টা করছি ওর চ্যানেলের পেছনে। তো যদি মনিটাইজেশনটা সত্যি সত্যি চলে যায়, তো যাই হোক, ফাইনালি ওর এক্সামের ঠিক আগের দিন এই সুখবরটা আসলো। আর আজকে ওর এইচএসএলসি ফাইনাল ইয়ারের, সরি, হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারের এক্সাম, ফার্স্ট এক্সাম ছিল। তো মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। আর এদিকে দেখতে পাচ্ছেন মিজোরামের ভিউটা এখনো কিন্তু আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, কারণ শহরটা অনেক বড়। আর মিজোরামে আসলে দিনের বেলা থেকে রাতের ভিউটা বেশি ভালো লাগে, হয়তো ক্যামেরায় অতটাও ফুটে উঠছে না। পুরো শহরটা দেখুন, ওরা লাইটিং করছে, সুন্দর করে সাজিয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, পাহাড়ি শহর। আর তার মধ্যে লাইটিং আসলে এত ভালো লাগছিল, কি বলবো। আমরা গাড়িতে করে করি আর কি শহরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই যে উপর দিকে দেখুন, ওই পাহাড়ের উপর দিকেও আরো শহরের কিছুটা অংশ আছে। মানে বর্তমানে আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি ওটাও পাহাড়ের উপরে, আবার তার উপর দিয়ে, মানে এই মিজোরামের পাহাড়গুলো কতটা উঁচু আমি বলতে পারবো না, কতটা উঁচু। এক পাহাড়ের মাথা থেকে আরেক পাহাড়ের মাথায় যেতে প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যায়। তো ওই যে দেখুন শহরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, উপর থেকে নিচের ভিউটা। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।